মিডল ক্লাস ফ্যামিলির অতি সাধারণ এক ছেলে গোবর্ধন, যে তার ফ্যামিলিকে নিয়ে ছোটখাটো এক বাড়িতে থাকে। তো একদিন তাদের ওই বাড়ির চিলেকোঠায় থাকতে আসে ইন্দু নামের এক মেয়ে, যার ফ্যামিলি আবার বেশ বড়লোক। তো প্রথম দেখাতেই গোবর্ধন তাকে পছন্দ করে ফেলে, আর ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। তবে এত বড়লোক ঘরের মেয়ে কেন গোবর্ধনদের বাড়িতেই ভাড়া থাকতে এলো? সে কি সত্যিই গোবর্ধনকে ভালোবাসে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? এই সবই আমরা জানতে পারবো গল্পের সাথে সাথে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক, যার নাম দ্য ফ্যামিলি স্টার। গল্পের শুরুতেই আমরা একটি বিয়ে বাড়ির দৃশ্য দেখতে পাই, আর সেখানেই আমরা আমাদের আজকের গল্পের নায়িকা ইন্দুকে দেখতে পাই। সে একটা কোণে মন খারাপ করে বসেছিল। তো তাকে এইভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে একজন মহিলা বলে ওঠে, তার কি কোনো এক্সাম আছে যেই জন্য সে এত মন খারাপ করে চুপচাপ বসে আছে? তখন ইন্দু বলে, পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমি ফেল করেছি। এই কথা শুনে আর একজন মহিলা বলে, পরীক্ষাতে ফেল করায় এত মন খারাপ করার কি আছে? আবার চেষ্টা করবে, তখন নিশ্চয়ই তুমি পাশ করে যাবে। তখন ইন্দু বলে, এই পরীক্ষায় জীবনে একবারই অংশগ্রহণ করা যায়, আর আমি সেটাতেই ফেল করেছি। তখন একজন জিজ্ঞেস করে, তাই নাকি? তো তোমার কি সাবজেক্ট ছিল? জবাবে ইন্দু বলে, এই সাবজেক্টে এত এক্সাইটমেন্ট আছে যা দুনিয়ার অন্য কোনো সাবজেক্টে নেই। আর এখানেই আমরা বুঝতে পারি যে ইন্দু তার জীবনে ভালোবাসার কথা বলছে, আর হয়তো সে তার ভালোবাসার কাছেই হেরে গিয়েছে। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আর এখানে এন্ট্রি হয় আমাদের এই গল্পের নায়ক গোবর্ধনের, যে একটা বস্তা কাঁধে প্রাণপণে রেশন নেওয়ার জন্য ছুটছে। তো তাকে এভাবে ছুটে আসতে দেখে আশেপাশের অনেকেই দৌড়ানো শুরু করে, যাতে করে তারা গোবর্ধনের আগে পৌঁছাতে পারে। কেননা গোবর্ধন এত বেশি রেশন নেয় যে পরবর্তীতে তারা ঠিক মতো রেশনই পায় না। যাই হোক, এরপর দেখা যায় গোবর্ধন ছুটতে ছুটতে যে লাইনে দাঁড়ায় এবং একজনের কাছে জানতে চায়, রেশন দেওয়া বাকি আছে তো, এখনো শেষ হয়ে যায়নি তো? তখন লোকটি জানায়, আরে বাবা, রেশন দেওয়া তো মাত্র শুরু করেছে। তো দেখা যায় সেই রেশন নেওয়ার লাইনে অনেক মেয়েরাও দাঁড়িয়েছিল, যারা বিভিন্নভাবে গোবর্ধনের সাথে গল্প করার চেষ্টা করতে থাকে। কিন্তু গোবর্ধন তাদের একদম পাত্তাই দিচ্ছিল না। সে তো তার পরিবারের সবকিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চায়, অন্য কোনো দিকে নজর দেওয়ার তার সময়ই নেই। তাই সে এসব মেয়েদের পাত্তা না দিয়ে ওখানকার বয়স্ক কিছু মানুষদের সাথে জিনিসপত্রের দাম আর বিষয় নিয়ে আলোচনা করছিল। তো এরপর যখনই তার রেশন নেওয়ার সিরিয়াল আসে, তখনই গোবর্ধন অনেকগুলো আধার কার্ড বের করে, আর এগুলো দেখেই সেই দোকানদারও অবাক হয়ে যায় আর বলে, সে কি মহল্লার সব পেঁয়াজ একাই নিতে চায় নাকি? সে এগুলো নিয়ে কি কালোবাজারি করবে আর পরবর্তীতে ব্যবসা করবে? এই কথা শুনে গোবর্ধন রেগে যায় আর বলে, সে কি জানে তার পরিবারে কতজন সদস্য আছে আর এক সপ্তাহে তাদের কত খাবারের প্রয়োজন হয়? যাই হোক, এরপর বাজার নিয়ে গোবর্ধন তার বাড়িতে ফিরে আসে। তখন সে দেখতে পায় তার ভাবি তার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য সকালের নাস্তা বানাচ্ছে। তখন সে দেখে তার ভাবি বেশ অনেকখানি ব্যাটার দিয়ে ডোসা বানাচ্ছে। তাই সে তার ভাবিকে বলে, সে এত বেশি ব্যাটার দিয়ে কেন ডোসা বানাচ্ছে? তো এরপর সে তার ভাবিকে বলে সে তাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ডোসা বানাতে হয়। কিন্তু এই কথা শুনে বাচ্চারা একদমই রাজি হয় না তার হাতে ডোসা খাওয়ার জন্য। কিন্তু গোবর্ধন সেদিকে কোনো গুরুত্বই দেয় না আর নিজে নিজেই ডোসা বানানো শুরু করে। তো আমরা দেখি গোবর্ধন এতই বেশি পাতলা করে ডোসা বানায় যে সেই ডোসা ফু দিয়ে বাতাসে ওড়ানো যাবে। অন্যদিকে আমরা দেখি গোবর্ধনের বড় ভাবি তার ছেলেকে বেশ বকাবকি করছে, কারণ সে স্কুলের জন্য নতুন জুতো যাচ্ছে। তো এইসব কথাবার্তা শুনে গোবর্ধন সেখানে চলে আসে আর তার ভাবিকে থামায়, আর ওই বাচ্চাকে বলে সে যেন কোনো চিন্তা না করে, সে বিকালে বাড়ি ফেরার সময় নতুন জুতো কিনে আনবে। এ কথা শুনে বাচ্চাটিও বেশ খুশি হয়ে যায়। তখন গোবর্ধন তার ভাবিকে জিজ্ঞাসা করে, ভাইয়া কখন এসেছে? উত্তরে তার ভাবি বলে, জানি না কখন এসেছে, আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ তো আসেনি, তাই বলতে পারবো না। গোবর্ধন তখন তার ভাবিকে বলে যে সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না, আসলে খারাপ অভ্যাস তো এত সহজে যায় না, তাই না? একটু সময় তো লাগবেই। তো এর উত্তরে তার ভাবি আর কিছুই বলে না আর ছেলেকে নিয়ে ওখান থেকে চলে যায়।
আসলে তার বড় ভাই মাদকাসক্ত ছিল। সে সবসময় নেশায় বুঁদ হয়ে থাকত। তার বউ ছেলে মেয়ের কোনো খোঁজই থাকতো না। এই জন্য তার বউও তার প্রতি বেশ রাগান্বিত। যাই হোক, তো পরবর্তীতে আমরা গোবর্ধনকে দেখি। সে বাড়ির বাচ্চাদেরকে স্কুলের বাসে উঠিয়ে দিতে আসে। তো সেখান থেকে ফেরার পথে এক প্রতিবেশী মহিলার সাথে তার দেখা হয়, যে তার ভাইকে মাতাল বলে উল্টো পাল্টা মন্তব্য করতে থাকে। তখন গোবর্ধনের অনেক রাগ হয়ে যায় আর তাকে তার উচিত জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। আসলে ভাই বোন যেমনই হোক না কেন, তাদের নামে কেউ খারাপ কথা বললে কোনোদিনও তা সহ্য করা যায় না। নিজে হাজারটা খারাপ কথা বলবে, কিন্তু অন্য কেউ বলুক এটা মানা খুবই কঠিন। যাই হোক, পরবর্তীতে গোবর্ধন দ্রুত রেডি হয়ে নেয় তার জবে যাওয়ার জন্য। সেই সময় তার আর এক ভাই তার কাছে আসে। সে তার নতুন বিজনেসের জন্য গোবর্ধনের থেকে কিছু টাকা চায়। গোবর্ধন তখন বলে, এখন তো নেই, তবে 2 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে দিব। তো এরপর সে অফিসে যাওয়ার আগে তার দাদির সাথে কিছু সময় কাটায়। তার দাদি তখন তাকে বলে, তুই বিয়ে কবে করবি? তুইও তো বিয়ে শাদী করে একটা সংসার বানাতে পারিস, কতদিন আর এভাবে একা একা থাকবি? তো তার দাদি তাকে বিয়ের কথা বললে সে তার দাদিকে বলে তার ভাইয়েরা আগে সেটেল হোক, তারপর দেখা যাবে। সে আরো বলে সে আসলে বিয়ে করতে ভয় পায়, কারণ সে যাকে বিয়ে করবে সেই মেয়ে যদি কোনো কারণে ভালো না হয় আর সে যদি তাদের পরিবারে এসে তাদের পরিবারের মধ্যে ভাঙনের সৃষ্টি করে, তখন কি হবে? আর তাছাড়া তার ভাইয়ের ছেলে মেয়েরা তো তারই ছেলে মেয়ে, তাই বিয়ে করার এখন সে কোনো প্রয়োজন মনে করছে না। তো এতে করে আমরা বুঝতে পারি গোবর্ধন তার পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি কত যত্নবান এবং সকলকে সে কতটা ভালোবাসে। যাই হোক, তো এরপর সে অফিসের দিকে রওনা দেয়। অফিসে যাওয়ার সময় বাইকের পেট্রোল বাঁচানোর জন্য সে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যেমন কখনো পায়ের সাহায্যে মোটরসাইকেল চালায়, আবার কখনো কোনো চলমান গাড়ি ধরে সেই গতিতে বাইক চালায়। তারপর সে মাত্র 23 টাকার পেট্রোল বাইকে ভরে নেয়, কেননা এভাবে ছোট ছোট সঞ্চয় করেই সে তার পুরো পরিবারকে খুশি রাখতে চায়। তো অফিসে পৌঁছানোর পরে গোবর্ধন একটি মিটিংয়ে যায় আর তার প্রজেক্ট শো করে। তার ল্যাপটপটি প্রজেক্টরের সাথে কানেক্ট করার জন্য সে তার বসকে বলে যে সে যাতে ল্যাপটপের তারটি টেনে ধরে থাকে, কেননা তার ল্যাপটপে কিছু সমস্যা আছে। তো তার এই অবস্থা দেখে সবাই বেশ অবাক হয় আর তার দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু গোবর্ধন সেদিকে কোনো নজরই দেয় না আর নিজের মতোই তার এই প্রজেক্টটি প্রেজেন্ট করতে থাকে। তার প্রজেক্টটি ছিল মিডল ক্লাস ফ্যামিলির জন্য, আর এটা ছিল 600 স্কোয়ার ফিটের ভেতরে 3টি বেডরুমের ডিজাইন করা একটি ফ্ল্যাট। যেহেতু সে একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তাই সে একটি মিডল ক্লাস পরিবারের প্রয়োজনীয়তা সম্পর্কে খুব ভালোভাবেই জানে। এ কারণেই সে ডিজাইনটি এভাবে করেছিল। তো সে তার এই পুরো প্রজেক্টটি মিটিংয়ের সকলকে বোঝানোর পর তারা সহ গোবর্ধনের বসও খুবই ইমপ্রেস হয়ে যায়। তো তার বস তখন গোবর্ধনের খুব প্রশংসা করে এবং তাকে বলে সে এর বিনিময়ে তার কাছে কি চায়। তখন গোবর্ধন তার নিজের জন্য কিছুই চায় না, উল্টো সে তার ভাইয়ের বিজনেসের জন্য তার কাছে ব্যাংক গ্যারান্টির সাইন চায়। এতে করে তার বস খুবই অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল গোবর্ধন হয়তো তার নিজের জন্যই কিছু চাইবে, কিন্তু সে তো তার নিজের জন্য একটা কিছুও চাইল না। এতেই বোঝা যায় সে তার ফ্যামিলির জন্য কতটা ডেডিকেটেড। এরপরে গোবর্ধনের কাছে তার অফিসেরই একটি মেয়ে আসে, যে তাকে গত 3 বছর যাবৎ প্রপোজ করে যাচ্ছিল, কিন্তু গোবর্ধন তাকে বারবারই রিজেক্ট করত, কেননা মেয়েটা তাকে কিছু কন্ডিশন দিয়েছিল। তো আমরা বুঝতে পারি এই মেয়েটা গোবর্ধনকে তার পরিবারের থেকে আলাদা করতে চেয়েছিল। কারণ হিসেবে সে বলে প্রত্যেকটি মেয়ে চায় তার জীবন সঙ্গীর প্রথম প্রায়োরিটি হতে, কিন্তু গোবর্ধনের প্রায়োরিটি তো কেবলই তার পরিবার, তার ভাইয়ের সংসার, তার ভাইয়ের ছেলে মেয়ে। এ কারণেই গোবর্ধন তাকে অ্যাকসেপ্ট করেনি। আসলে যদি কাউকে সত্যিকারের ভালোবাসা যায় না, তাহলে সেই মানুষটার সাথে তার পরিবারকেও নিজের বলে মনে হয়, তখন আর তাকে আলাদা করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, তো রাতের বেলা অফিস থেকে ফেরার পথে সে যখন তার বড় ভাইকে আনতে যায়, তখন দেখা যায় সে একটা বারে বসে মদ খাচ্ছিল। তখন সে তার ভাইকে নিতে গেলে তার ভাই কোনোভাবেই তার সাথে যায় না, উল্টো সে একটা অটোতে চড়ে বসে। আর তখন দেখা যায় গোবর্ধনও তার ভাইয়ের সাথে কথা বলে না। এতে বোঝা যায় তার ভাইয়ের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না, কিন্তু যেই ভাইকে সে এত ভালোবাসে
তার সাথে সম্পর্ক কেন খারাপ হবে, এর কারণটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে সবাই গোবর্ধনের এই স্বভাব শুনে খুব বেশি অবাক হয়। তারা বলে তার স্বভাব তো একেবারেই পুরুষদের মতো না। ইন্দু তখন এই কথার প্রতিবাদ করে আর বলে চুপচাপ থাকা মানেই দুর্বলতা না। এতে করে আমরা বুঝতে পারি সে এখনো গোবর্ধনকেই ভালোবাসে। ইন্দু এরপর আবারও বলা শুরু করে, আর এখন আমরা গোবর্ধনের আরেকটি রূপ দেখি। দেখা যায় কিছু গুন্ডা তার আঙ্কেলকে বেশ ধমকাধমকি করছিল, কেননা তারা গোবর্ধনের আঙ্কেলের জমি চাইছিল, কিন্তু তার আঙ্কেল সেই জমি দিতে রাজি ছিল না। তো এই সমস্যার সমাধান করতেই তিনি গোবর্ধনকে ডেকে আনে। প্রথমে তো সে বেশ শান্তভাবেই কথা বলে আর তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে করে সেই গুন্ডাদের লিডার তাকে দুর্বল ভাবতে থাকে। তখন সে তার শান্ত স্বভাব ছেড়ে আর এক রূপে চলে আসে। সে এবার একটা লোহার রড ভেঙে ফেলে, তারপর খুব স্টাইলের সাথে তার প্ল্যানিং অনুযায়ী সব জিনিস সে যেখানে রাখতে চায় সেখানে রাখে। তারপর সে সেখানের ওয়ালটাও ভেঙে ফেলে, এই বলে যে এইখানে তো দরজা হবে। তো সে যখন এইসব করছিল তখন ওই গুন্ডাদের মধ্যেই একজন বাধা দিতে চলে আসে, আর তখন দেখা যায় সে তার মাথায় ফাটিয়ে দেয়। এইসব দেখে সেই গুন্ডাদের লিডার তো অনেক বেশি হতভম্ব হয়, যে যাকে সে দুর্বল ভাবলো সে তো মোটেও দুর্বল না, বরং তাদের চেয়েও বেশি ভয়ঙ্কর। তাই সে এখানে আর কিছুই বলতে পারে না আর দ্রুত এখান থেকে পালিয়ে যায়। তারপর তার আঙ্কেল তাকে কিছু টাকা দেয়, কারণ তার জন্যই তো সে তার এই জমিটা হাতে পেয়েছে আর ওই গুন্ডাদের হাত থেকেও বেঁচেছে। যাই হোক, তো সেখান থেকে গোবর্ধন সোজা তার বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেখা যায় সে নিজের মতো সময় কাটাতে ছাদে যাচ্ছিল, কারণ সেখানে একটা চিলে কোঠা রয়েছে। তখন তার দাদি তাকে বাধা দেয় আর জানায় আসলে গোবর্ধনের ওই ছাদের ঘরে একজন ভাড়াটে উঠেছে, আর সেটা আজ সকালেই। এই কথা শুনে তো গোবর্ধন খুবই রেগে যায় আর বলে তুমি তো ভালো করেই জানো আমি ওখানে একটু নিজের মতো করে সময় কাটাই, আর কোনো কিছু না বলে কয়ে সেখানে একজনকে ভাড়া দিয়ে দিলে। সে আসলে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় সেই ভাড়াটেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে। আর সেখানে গিয়েই সে দেখতে পায় এই ভাড়াটে আর কেউ না, এটা তো আমাদের ইন্দু, যাকে প্রথম দেখাতেই গোবর্ধন একদম ফিদা হয়ে যায়। তার সৌন্দর্য দেখে তার তো চোখই সরে না। ইন্দুও তখন গোবর্ধনের অনেক প্রশংসা করে আর বলে তার পরিবার সব সময় তার কথা বলতে থাকে, আর সে তার সম্পর্কে সবকিছু শুনেছে, যে সে তার পরিবারের জন্য কত কিছু করে। নিজের কথা ভাবার আগে সে তার পরিবারের কথা ভাবে। ইন্দু তখন গোবর্ধনের পরিবারেরও অনেক প্রশংসা করে। তো এত প্রশংসা শুনে তো গোবর্ধন আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। তবে সে বুঝতে পারে না এই মেয়ে তার সম্পর্কে এত কিছু কি করে জানে। তখন সে তাকে জিজ্ঞেস করায় ইন্দু জানায় সে যার কাছ থেকে এই ঘরের খবর পেয়েছে সেই তাকে তার ব্যাপারে সবকিছু জানিয়েছে। তো এরপর গোবর্ধন চলে যায় তার বন্ধুর সাথে দেখা করতে, আর সেখানে গিয়ে সে জানতে পারে ইন্দুকে গোবর্ধনের বাড়িতে থাকার ব্যবস্থা সেই করে দিয়েছে। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে ইন্দু এসে গোবর্ধনের বন্ধুর কাছে তাদের কলোনিতে একটি রুমের ব্যবস্থা করার কথা বলছিল। তখন তার বন্ধু বলে গোবর্ধনের রুম খালি আছে, কিন্তু তোমার হয়তো তাদের বড় ফ্যামিলির জন্য একটু সমস্যা হতে পারে। তখন ইন্দু বলে যে কোনো সিঙ্গেল রুম হলেই চলবে, তার কোনোই সমস্যা হবে না, সে মানিয়ে নিবে, তার শুধু একটু থাকার জায়গা লাগবে। তো এরপর গোবর্ধনের বন্ধু তাকে বলে যে তার ধারণা এই মেয়েটা গোবর্ধনের জন্যই এখানে এসেছে, কিন্তু গোবর্ধন তার বন্ধুর এই কথাতে একদমই গুরুত্ব দেয় না। এরপর দৃশ্য চলে যায় গোবর্ধনের বাড়িতে, যেখানে সব বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তো গোবর্ধন এসে বাচ্চাদের কান্নাকাটি করার কারণ জিজ্ঞেস করলে তার দাদি জানায় আসলে উপরের ভাড়াটে বিরিয়ানি অর্ডার করেছে, যা দেখে বাচ্চারা এখন সেই বিরিয়ানি খাওয়ার জন্য কান্না করছে। তখন গোবর্ধন বলে এটা কেমন কথা, তোমাদের না সেদিনই বিরিয়ানি খাওয়ালাম, এখন আর বিরিয়ানি খাওয়া যাবে না, আবারও পরে খাওয়াবো। এরই মধ্যে দেখা যায় সেখানে আর এক ফুড ডেলিভারি ম্যান আসে। সে এবার আইসক্রিম নিয়ে এসেছিল, যেটাও ইন্দুই অর্ডার করেছিল, আর এটা দেখে বাচ্চারা আবারও কান্না শুরু করে দেয়। তখন গোবর্ধন তাদেরকে কোনো মতে থামায়। পরের দিন ইন্দু যখন আবারও খাবার অর্ডার করে তখন গোবর্ধন না পেরে ইন্দুর কাছে যায় আর বলে যা খেতে ইচ্ছে করে সে যেন তা বাইরে গিয়ে খেয়ে আসে।
অথবা নিজে রান্না করে খায়, কেননা বাড়িতে বারবার খাবার অর্ডার করলে সেটা বাচ্চারা দেখে আর তারাও সেই সময় খাওয়ার জন্য কান্নাকাটি করে। উত্তরে ইন্দু বলে, আচ্ছা, এরপর থেকে আমি বাচ্চাদের জন্য অর্ডার করব। এই কথা শুনে গোবর্ধন কিছুটা রেগে যায় আর বলে, তোমার কি মনে হয় আমরা এই খাবার এফোর্ড করতে পারি না? আমরা সব সময় এসব খাই না, আমরা তো শুধু হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করি, তাই ইচ্ছে করেই এসব অ্যাভয়েড করি। ইন্দু তখন জানায় আসলে সে তো নতুন এসেছে, তাই এভাবে খাবার অর্ডার করেছে, সবকিছু এখনো ঠিকঠাক হয়নি সেই জন্য। তো এরপর সে গোবর্ধনের কাছে তার আয়রন চায়, কেননা তার কলেজে যেতে হবে। তো ইন্দু আসলে কাপড় আয়রন করতে পারত না, তাই গোবর্ধন নিজেই তাকে কাপড় আয়রন করে দেয়। আর এটা দেখে তো ইন্দু বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর সে চলে যায় তার অফিসে। তখন তার বন্ধু তাকে ফোন করে জানায় তার ভাই মদের জন্য দোকানদারের সাথে ঝামেলা করছে। গোবর্ধন তখন তাকে বলে সে যা চায় তাকে তা দিয়ে দিতে। দোকানদার তখন তার ভাইয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এতে সে খুবই রেগে যায় আর তাকে হুমকি দিয়ে বসে। তারপর সে তার বসের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করতে যায় একটি মলে। সেখানে সে তার পরিবারকে দেখে খুবই অবাক হয়। সে এরপর দেখে তারা ইন্দুর সাথেই সেখানে গিয়েছে আর সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করছে আর অনেক মজা করছে। তখন সে তার দাদিকে ফোন দেয়, কিন্তু সে তা একেবারেই রিসিভ করে না, উল্টো তার কলই কেটে দেয়। এই সব কিছু দেখে শুনে তো গোবর্ধনের রাগ জমতে থাকে। তো এই জন্য আজ সে দ্রুত তার অফিসের কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসে আর তার বাড়ির লোকজনের জন্য অপেক্ষা করতে থাকে। তার বাড়ির লোকেরাও যখন বাড়ি ফিরে আসে তখন আজ এত তাড়াতাড়ি গোবর্ধনকে বাড়িতে দেখে বেশ অবাক হয়, কিন্তু তারা একটু চুপচাপ হয়ে বাড়িতে ঢোকে। তখন ইন্দু এসে জানায় সে আসলে জোর করেই তাদেরকে সাথে নিয়ে গিয়েছিল। তো গোবর্ধন তখন তাকে কিছুই বলে না, কিন্তু বাড়িতে ঢুকে সে বাকি সবাইকে বকতে থাকে আর বলতে থাকে তারা কিভাবে একজন অপরিচিত মানুষের সাথে বাইরে ঘুরতে গিয়েছে। সে তখন আরো অনেক কিছু বলতে থাকে ইন্দুর ব্যাপারে। তখনই দেখা যায় ইন্দু এসে পেছনে দাঁড়িয়ে এই সবটা শুনে ফেলে। আর যখন গোবর্ধন সেটা বুঝতে পারে ততক্ষণে ইন্দু চলে গেছে সেখান থেকে। সে আসলে বেশ কষ্ট পেয়েছিল। তো পরবর্তীতে গোবর্ধন নিজের ভুল বুঝতে পারে আর তাকে সরি বলে, কিন্তু ইন্দু তো এত সহজে তাকে মাফ করে না। গোবর্ধন তখন তাকে মানানোর অনেক চেষ্টা করে। সে তাকে বলে আমি নিজের জায়গায় একদম ঠিক ছিলাম, আমাদের তো বাচ্চাদের এটাই শেখানো উচিত যাতে তারা অপরিচিতদের সাথে কোথাও না যায়। এজন্যই আমি এত কিছু বলেছি, কিন্তু তোমাকে কষ্ট দেওয়াটা আমার একদমই ইচ্ছা ছিল না। তো ফাইনালি ইন্দু তাকে মাফ করে দেয় আর তাকে তার কলেজে পৌঁছে দিতে বলে। গোবর্ধন বলে কলেজে গেলে তো তাকে আরো 40 কিলোমিটার এক্সট্রা চালাতে হবে, তাই সে যদি তাকে 1 লিটার পেট্রোল ভরিয়ে দেয় তবে সে তাকে পৌঁছে দিবে তার কলেজে। সে আরো বলে যেহেতু সে একজন মিডল ক্লাস মানুষ তাই একটু হিসেব করেই চলতে হয়। তখন ইন্দু তাকে আর কিছুই বলে না, তার সাথে যেতে রাজি হয়ে যায় আর বলে সে তাকে পেট্রোল ভরে দিবে, তাই এটা নিয়ে চিন্তা করতে হবে না। যাই হোক, এরপর গোবর্ধন ইন্দুকে তার কলেজে নামিয়ে দেয়। এরপর থেকেই দেখা যায় তারা অনেক সুন্দর সময় কাটাতে থাকে। তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। ইন্দু এখন গোবর্ধনের পরিবারের সাথে মিশে যায়। গোবর্ধন ইন্দুকে অফিসে নিয়ে যায়। তারা একসাথে পরিবারের সাথে দিওয়ালিও পালন করে। এভাবে তারা ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর একদিন তাদের বাড়িতে এক অপরিচিত লোক আসে। সে জানায় গোবর্ধনের বড় ভাই তার থেকে 8 লক্ষ টাকা নিয়েছে, যা সে এখনো পরিশোধ করছে না। সেই লোক গোবর্ধনের ভাবিকে তখন খারাপ ইঙ্গিত দেয় যে যদি তারা টাকা ফেরত দিতে না পারে তবে যেন তার ভাবি তার কাছে চলে যায়। তো গোবর্ধন এই কথা জানতে পেরে অনেক বেশি রেগে যায় যে তার ভাবিকে কেউ এত অসম্মান কি করে করতে পারে। তাই এরপর সে তার পরিবারের সবাইকে নিয়ে সেই লোকের কাছে যায় আর বাচ্চাদের বলে আজ তোমাদের আমি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিব। যদি তোমার পরিবারের সাথে কেউ খারাপ আচরণ করে তবে তাদের সাথে কি করতে হয় আজ আমি তোমাদের সেটাই শেখাবো। এরপর সেই গুন্ডার সব লোকজনদের সাথে সে খুব ভালো মারপিট করে আর ওই গুন্ডাকেও সতর্ক করে বলে আজকের পর থেকে আমার বাড়ির দিকে নজরও দিবি না, যদি তোর নজর তুলে একবারও তাকাস এর ফলাফল কিন্তু ভালো হবে না। তো এরপর আমরা সেই রাতের দৃশ্য দেখি। গোবর্ধনের পরিবারের সকলে গোবর্ধনের বড় ভাইয়ের জন্য বসে অপেক্ষা করছিল। যখন গোবর্ধনের বড় ভাই আসে সে কোনো দিকে খেয়াল না করে
নিজের মতোই চলে যাচ্ছিল। তখন গোবর্ধন তাকে থামায় আর জিজ্ঞেস করে সে কেন এমন করছে, সে কেন নিজের জীবন নিজে নষ্ট করছে। সে তো তার বড় ভাইকে নিজের বাবার মতো মনে করে। তার বাবা তো এমন ছিল না, তবে তার ভাই কেন এমন? বাড়ির সবাই তখন ইমোশনাল হয়ে যায় এই সব কথা শুনে। গোবর্ধন তখন তার ভাইকে আরো জিজ্ঞেস করে যে সে কেন তার উপরে এত রাগ করে আছে। তার যদি এতই রাগ থাকে তাহলে সে যেন তাকে মারে, তবুও সে যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই সব কথা শুনে তার ভাই অনেক রেগে যায় আর সত্যি সত্যি দেখা যায় সে তাকে চড় মেরে বসে। আর বাড়ির সকলে তখন এই ঘটনায় একেবারেই চমকে ওঠে। কিন্তু গোবর্ধন তার ভাইকে কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। তো ইন্দু এরপর দাদিকে জিজ্ঞেস করে যে কি এমন হয়েছিল বড় ভাইয়ের যে সে গোবর্ধনের উপরে এত বেশি রেগে আছে। তখন দাদি বলতে শুরু করে যে গোবর্ধনের বড় ভাই আইপিএস এর প্রস্তুতি নিচ্ছিল। সে বারবার ইন্টারভিউ দিয়েও চাকরি পেতে ব্যর্থ হচ্ছিল। এভাবে একদিন সে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরলে গোবর্ধন তার উপরে বেশ বিরক্ত হয়ে যায় আর তাকে তার নিজের দায়িত্ব নিয়ে অনেক কথা শোনায়। এতে করে তার ভাই খুবই কষ্ট পায় এবং ধীরে ধীরে নিজের কষ্ট ভোলার জন্য সে মদের নেশায় ডুবে যায়। তো পরের দিন সকালে গোবর্ধন মন খারাপ করে ছাদে বসেছিল। তখন ইন্দু তার কাছে আসে আর তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে। ইন্দু জিজ্ঞেস করে কালকে রাতের ঘটনার জন্য কি গোবর্ধনের মন খারাপ? তখন গোবর্ধন জানায় না, এতে করে তো সে আরো খুশি হয়েছে। অন্তত এই বাহানায় হলেও তার ভাইয়ের রাগ তার ওপর থেকে কিছুটা হলেও কমেছে। এরপর ইন্দু তাকে অনেক সান্ত্বনা দেয় আর তাকে কিছু টাকা দিয়ে বলে যাও কালকের সেই লোককে গিয়ে টাকাটা দিয়ে আসো। ইন্দু জানায় এটা সে তার ভার্সিটির ফিসের জন্য জমিয়েছিল। গোবর্ধন তো কিছুতেই টাকাটা নিতে রাজি হয় না, কেননা সেই টাকাটা সে পরিশোধ করতে পারবে না। তখন ইন্দু তাকে বলে তুমি তো সবার খেয়াল রাখো, তোমার খেয়ালও তো কারো রাখতে হবে তাই না? এই দায়িত্বটাও তো কাউকে নিতে হবে। এরপর ইন্দু তাকে প্রপোজ করে আর সেখান থেকে চলে যায়। তখন গোবর্ধন তাকে আটকায় আর বলে পুরো জীবন কি তুমি আমার খেয়াল রাখবে? ইন্দু বলে হ্যাঁ রাখবো, তুমি যদি চাও। গোবর্ধন বলে দেখো আমার উপর কিন্তু অনেক দায়িত্ব আছে। ইন্দু বলে আমরা দুজনে মিলে সেই সব দায়িত্ব ভাগ করে নিব। গোবর্ধন বলে আমার পুরো সময় তো পরিবারকে দিতেই চলে যায়, তোমার জন্য কিন্তু আলাদা করে সময় হবে না আমার কাছে। তখন ইন্দু বলে আমিও তো তোমার পরিবারেরই অংশ তাই না? গোবর্ধন বলে আমি অনেক জেদি। তখন ইন্দু জানায় ছেলেদের একটু জেদিই হতে হয়। এরপর গোবর্ধনকে আর কিছুই বলতে দেয় না সে, আর হুট করে এসেই কিস করে সেখান থেকে চলে যায়। কাহিনী আবারও বর্তমানে আসে, যেখানে একজন মহিলা ইন্দুকে জিজ্ঞেস করে সে কেন গোবর্ধনকে কিস করেছিল। ইন্দু তখন জানায় তার পার্সোনালিটিটাই এমন যে তাকে দেখলেই কিস করতে ইচ্ছা করে। তো কাহিনী আবারও অতীতে চলে যায়, যেখানে গোবর্ধন ইন্দুকে প্রপোজ করার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিল। তখনই দেখা যায় একটা লোক আসে ইন্দুর কাছে, যার কাছে ইন্দু একটি বই বাঁধাই করতে দিয়েছিল। প্রথমে তো গোবর্ধন বইটি খেয়াল করে না, কিন্তু পরবর্তীতে সে বইটি হাতে নেয় আর সেখানে নিজের নাম দেখতে পায়, যেখানে তার উপরে ইন্দু একটি ডকুমেন্টারি তৈরি করেছিল। তার মিডল ক্লাস জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় ইন্দু তুলে ধরেছিল সেই বইটিতে, যেমন গোবর্ধনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ইনকাম, সে কি ফোন চালায়, সে কি বাইক ব্যবহার করে, তার পরিবারের সমস্যা, তার অর্থনৈতিক অবস্থা, এই সমস্ত কিছু ইন্দু সেই বইয়ে লিখেছিল। এই সব দেখে তো গোবর্ধন হতভম্ব হয়ে যায়। তার বন্ধুও সেই বইটি দেখে আর বলে তাহলে কি এই থিসিস লেখার জন্যই ইন্দু গোবর্ধনের সাথে ভালোবাসার নাটক করেছিল, এজন্যই সে এখানে এসেছিল। গোবর্ধন এরপরে সে বইটি নিয়ে চলে যায় সোজা ইন্দুর ভার্সিটিতে, যেখানে ইন্দুর টিচার সহ তার সকল বান্ধবীরা তার অনেক প্রশংসা করছিল। তারা বলছিল যে থিসিসের জন্য সে একদম সেই পরিবারের সাথে মিশে গিয়েছে, সে নিজেও একজন মিডল ক্লাসের মতোই তাদের সাথে থেকেছে, এজন্য তো তাকে বেস্ট অ্যাক্টরের পুরস্কার দেওয়া উচিত। তো তারা যখন এসব কথা বলছিল, গোবর্ধন তখন সেখানে পেছনে এসে উপস্থিত হয় আর তাদের সকল কথা শুনে ফেলে। আর ইন্দুর উপর সে আরো রেগে যায়। সে ভাবতে থাকে ইন্দু তার সাথে কত বড় নাটক করেছে। তো ইন্দু তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু গোবর্ধন তার কোনো কথাই শুনতে রাজি ছিল না।
সে ইন্দুর উপর একভাবে চিল্লাতে থাকে। এতে ইন্দুর এক বান্ধবী গোবর্ধনের উপর খুব বিরক্ত হয় আর তাকে বলে সে হুট করেই তাদের সামনে পড়ে গিয়েছিল, তাই ইন্দু তাকে নিয়ে থিসিস লিখেছে। তার আলাদা কোনো ইন্টেনশন ছিল না। এতে এত রেগে যাওয়ার কি আছে? একটা বই তো লিখেছে, তাও তার বিষয়ে, এতে তো তার খুশি হওয়ার কথা। তা না করে সে উল্টো খারাপ ব্যবহার করছে। ইন্দু তখন তাকে থামায় আর গোবর্ধনকে বোঝানোর জন্য কিছু বলতে যায়, কিন্তু তার আগেই দেখা যায় গোবর্ধন তাকে সবার সামনে একটা চড় মেরে বসে আর তার পার্সোনাল লাইফের কথা পাবলিকলি পারমিশন ছাড়া লেখার জন্য তাকে অনেক অপমান করে। এরপর সে কিছু লেখা পড়েও শোনায় আর ইন্দুকে বলে, তুমি আমাদের সম্পর্কে এমন ভাবো? এটা কোনো থিসিস না, এটা আমার পরিবার নিয়ে তোমার জাজমেন্ট। ইন্দু তখন তাকে বলে যে সে তাকে ভুল বুঝছে, কিন্তু গোবর্ধন তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে ইন্দুর চরিত্র নিয়েও তখন অনেক কিছু বলে আর সেখান থেকে চলে যায়। আর ইন্দু তো অসহায়ের মতোই দাঁড়িয়ে থাকে। এরপর গোবর্ধন অফিসে আসে, কিন্তু অফিসে এসেও সে কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না। সে কেবল ইন্দুর ওইসব কথাই ভাবছিল। তখনই তার ল্যাপটপে একটা ছবি চোখে পড়ে। এরপর দৃশ্য চলে যায় একটা বড় কোম্পানিতে। আমরা জানতে পারি এই কোম্পানির ওনার গোবর্ধনকে জব অফার করেছিল, কিন্তু গোবর্ধন তার রিজেক্ট করেছিল। তার ফ্যামিলির থেকে দূরে থাকতে হবে এই জন্য। কিন্তু এখন গোবর্ধন যে কোনো মূল্যেই এই কোম্পানিতে কাজ করতে চায়। সে কোম্পানির ওনারকে অনেক রিকোয়েস্ট করে। যেহেতু সে আগে থেকেই গোবর্ধনের কোয়ালিফিকেশন সম্পর্কে জানে, তাই সে গোবর্ধনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে রাজি হয়ে যায়। তখন গোবর্ধন তার কাছে আবারও রিকোয়েস্ট করে যে সে কি তাকে 2 বছরের স্যালারি অ্যাডভান্স দিতে পারবে। এর জন্য তাকে যা করতে হয় সে সব কিছু করতে রাজি আছে। বসও তখন তার কথায় রাজি হয়ে যায়। তারপর গোবর্ধন সেই টাকা নিয়ে সেই সব কিছু কেনে যা ইন্দু তার থিসিসে লিখেছিল। সে প্রথমে লেটেস্ট মডেলের আইফোন কেনে আর ইন্দুকে ফোন দিয়ে বলে সে তো তার থিসিসে লিখেছিল গোবর্ধনের ফোনের স্ক্রিন ভাঙা, এখন যাতে সেখানে লিখে নেয় গোবর্ধন এখন লেটেস্ট মডেলের ফোন ব্যবহার করে। গোবর্ধন আরও বলে 1 সপ্তাহের মধ্যে ইন্দুর থিসিসের সব কিছু তার বদলাতে হবে। তো ইন্দু তখন কিছু বলতে গেলে গোবর্ধন তাকে ধমকে ফোন কেটে দেয়। এরপর দেখা যায় গোবর্ধন নতুন বাইকও কিনে নেয়, কেননা ইন্দু তার থিসিসে লিখেছিল যে গোবর্ধনের বাইকটি অনেক পুরনো, যা মাঝে মাঝে চলতে চলতেই থেমে যায়। এরপর সে বাচ্চাদেরকে সরকারি স্কুল থেকে বদলে একটা দামি প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেয় আর তার ভাবি আর দাদিকে অনেক দামি শাড়ি আর গহনা কিনে দেয়। এরপর ইন্দুকে ফোন করে সে ভিডিও কলে এই সব কিছু দেখায়, কেননা ইন্দু এসবের কথাও তার থিসিসে লিখেছিল। আসলে ইন্দুর তো গোবর্ধনকে অপমান করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু গোবর্ধন তো তার সবকিছুকেই নেগেটিভ মনে করতে থাকে। যাই হোক, এরপর দেখা যায় গোবর্ধন তার নতুন অফিসে যায় আর সেখানে গিয়ে ইন্দুকে ফোন করে তার পুরো অফিসটা ঘুরিয়ে দেখায়। ইন্দু তাকে তখন কিছু বলতে চায়, কিন্তু সে ইন্দুর কোনো কথাই শুনতে চায় না। সে ইন্দুকে এটাও বলে যে এটাই তার শেষ ফোন কল। এরপর থেকে ইন্দুর গোবর্ধন সম্পর্কে কোনো কিছু জানতে হলে সে তা কেবল ম্যাগাজিনেই পাবে। তো এইসব বলে গোবর্ধন ফোন কেটে দেয়। এরপর সে যখন তার বসের ক্যাবিনে ঢোকে তখন সেখানে ইন্দুকে দেখে সে তো একেবারেই অবাক হয়ে যায়। যদিও সে কোনো রিয়্যাক্ট করে না, সে বেশ ভাব নিয়েই একটি চেয়ারে গিয়ে বসে। কিছুক্ষণ পর বস এসে ইন্দুর সাথে গোবর্ধনের পরিচয় করিয়ে দেয়। গোবর্ধন তো খুবই গর্ববোধ করে, সে বেশ ভাবনায় ইন্দুর সামনে। কিন্তু যখনই বস ইন্দুর পরিচয়ে বলে যে ইন্দু তার নিজের মেয়ে আর এই কোম্পানির সিইও, তখন তো গোবর্ধনের অবস্থাই খারাপ হয়ে যায়। সে তো হা করে ইন্দুর দিকেই তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে কি কি খারাপ ব্যবহার করেছিল ইন্দুর সাথে। এরপর দৃশ্য চলে যায় একটি ব্রিজের উপর, যেখানে গোবর্ধন তার বন্ধুদেরকে এই সব কিছু বলছিল। সে বলে সে ওই কোম্পানিতে জব করবে না, সে বাড়ি বন্ধক রেখে টাকা ফেরত দিয়ে দিবে। তখন তার বন্ধু বলে একটা বাড়ি সে কতবার বন্ধক রাখবে? এটা হোয়াইট হাউস না, এটা তার ছোট্ট একটা বাসা মাত্র। তখন গোবর্ধনের কাছে কোম্পানির ম্যানেজারের ফোন আসে আর সে তাকে জানায় তাকে কোম্পানির প্রজেক্টের জন্য আমেরিকায় যেতে হবে। এরপর তো গোবর্ধন আবারও ভাব নেওয়া শুরু করে আর সে মনে করতে থাকে আমেরিকায় গেলে
নিশ্চয়ই তার ইন্দুর সাথে দেখা হবে না, তাই সেখানে যাওয়াই তার জন্য ভালো হবে। তো পরদিন সে আমেরিকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু এয়ারপোর্টে গিয়েই সে জানতে পারে যে ইন্দুও তার সাথে যাবে। সে তখন ম্যানেজার রমেশকে ফোন করে আর তাকে এর কারণ জিজ্ঞেস করে যে ইন্দু কেন তার সাথে যাবে। তখন ম্যানেজার জানায় সে তো কোম্পানির সিইও, তাই তার তো সেখানে অবশ্যই যেতে হবে। তখন গোবর্ধন বলে তাদের সিট যেন আলাদা জায়গায় হয়। তখন রমেশ বলে আলাদাই তো হবে, ইন্দু তো যাবে বিজনেস ক্লাসে আর গোবর্ধনের সিট তো ইকোনমি ক্লাসে। এই কথা শুনে গোবর্ধন আবারও রেগে যায় আর বলতে থাকে তার সিটও যেন বিজনেস ক্লাসেই হয়, না হলে সে কোনোভাবেই যাবে না আমেরিকায়। তখন রমেশ তাকে কোনোভাবে থামায় আর জানায় ঠিক আছে, সে যেন এত রেগে না যায়, সে তার জন্য বিজনেস ক্লাসে সিটের ব্যবস্থা করে দিবে। এরপর ফ্লাইটে উঠে গোবর্ধন ভিডিও কল করে তার পরিবারকে আর এই বিজনেস ক্লাসের কেবিনগুলো দেখায়। এরপর সেখানকার এক মহিলা জিজ্ঞেস করে তার কি বিয়ে হয়েছে। এই কথা শুনে তো গোবর্ধন খুব ভাব দেখানো শুরু করে আর বলে তার সাথে যারই দেখা হয় সেই তাকে এই একই প্রশ্ন করে। সে বলে নিশ্চয়ই আপনার কোনো মেয়ে আছে আর যার জন্য আপনি এই কথা জিজ্ঞেস করছেন। তখন সেই মহিলাটি উত্তরে বলে না, তুমি এখনো অনেক সাধাসিধে, যদি বিয়ে করো তাহলে কোনো বুদ্ধিমান মেয়েকেই বিয়ে করো, বুঝেছ। এই কথা শুনে তো গোবর্ধন অনেক রেগে যায়, তার এসব আসলে খুব ইগোতে লাগছিল। যাই হোক, তো এরপর আমেরিকাতে পৌঁছানোর পরে একটা বড় গাড়ি এসে ইন্দুকে নিয়ে যায় আর গোবর্ধনের জন্য সেখানে ছিল একটা ছোট গাড়ি। আর এর কারণ জানতে চাইলে তাকে রিসিভ করতে আসা ব্যক্তি, যার নাম সামার্থ, সে জানায় বড় গাড়ি কোম্পানির মালিকদের জন্য আর এমপ্লয়ীদের জন্য ছোট গাড়ি। এরপর হোটেলে পৌঁছানোর পর সে জানতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে ছোট হোটেলের, অর্থাৎ মোটেল আর কি, আর ইন্দু থাকবে বড় ম্যানশনে। এটা জানতে পেরে সে ইন্ডিয়া যাওয়ার জন্য বাহিরে গিয়ে বসে থাকে। তখন ইন্দু ফোন করে সামার্থের কাছে জানতে চায় গোবর্ধনের কি অবস্থা। তখন সামার্থ তাকে এই সব কিছু জানায়। তো ইন্দু তাকে ফোনের স্পিকার অন করে গোবর্ধনের কাছে নিয়ে যেতে বলে। এরপর ইন্দু তাকে বলে সে যেন এই ইগো আর সেলফ রেসপেক্টের গেমটা পরে খেলে, কারণ এরকম সুযোগ সে জীবনে বারবার পাবে না, তাই সে যেন এই সুযোগটা কাজে লাগায় আর এত ঝামেলা না করে। তো এরপর থেকে গোবর্ধন সত্যিই তার কাজে মনোযোগ দেয়, কিন্তু সে ইন্দুকে বিরক্ত করতে ছাড়ে না। সে এরপর থেকেই অফিসে থাকা শুরু করে। এই কথা বলে যে হোটেলে থাকতে তার সমস্যা হয় আর হোটেল অফিস থেকে বেশ দূরে। এরপর দেখা যায় সে লুঙ্গি পরেই অফিসের মধ্যে ঘুরে বেড়ানো শুরু করে আর সেখানকার ইংরেজদেরও সে তার নিজের মতোই বানিয়ে ফেলতে থাকে। তখন সামার্থ ইন্দুকে বলে একে এখনই থামানো দরকার, না হলে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তখন ইন্দু তার ম্যানশনেই গোবর্ধনের থাকার ব্যবস্থা করে দেয়। তারপর তারা প্রজেক্টটি নিয়ে কাজ করতে থাকে। কিন্তু প্রেজেন্টেশনের দিন গোবর্ধন ইন্দুর সাথে আলোচনা না করেই নিজের আইডিয়া সবার সামনে প্রেজেন্ট করে। এতে করে ইন্দু বেশ কষ্ট পায়। সে জানায় এরপর থেকে কোনো কিছু প্রেজেন্ট করার আগে সে যেন তাকে জানায়, কেননা সে এই কোম্পানির সিইও। এই কথা শুনে গোবর্ধন সামার্থকে বলে ইন্দু তাকে হিংসা করে, এজন্যই সে এসব কথাবার্তা বলছে। এরপর আরো অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে সে। সামার্থ তাকে জিজ্ঞেস করে সে কেন ইন্দুর উপর এত রাগ। তখন গোবর্ধন বলে যদি কেউ তোমার গোসল করা দেখে আর সেটা নিয়ে বই লেখে তোমার কেমন লাগবে, আর যদি কেউ তোমার সাথে সাথে তোমার পরিবারের সকলের গোসল করা দেখে আর তা নিয়ে বই লেখে তোমার তাহলে কেমন লাগবে বলতো। এ কথা শুনে তো সামার্থ খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তার ম্যাডাম কিভাবে এ ধরনের কাজ করতে পারলো। দৃশ্য পরিবর্তন হয় পরের দিন, যেখানে একটা ছেলে বাজেভাবে ইন্দুকে দেখতে থাকে। সে ইন্দুর ভিডিও করে নেয়। গোবর্ধন এটা বুঝতে পেরে তাকে অনেক মারধর করে। তখন ছেলেটি বলে সে ইন্দুকে বিয়ে করতে চায়। এই কথা শুনে গোবর্ধন তাকে আরো কিছুক্ষণ মারে। ইন্দু বুঝতে পারে গোবর্ধন হয়তো তার জন্য ওই ছেলেদেরকে মারছে আর এতে সে বেশ খুশি হয়। তখন গোবর্ধন বলে আসলে ওই ভিডিওতে গোবর্ধন চলে এসেছিল, তাই সে তাদেরকে মেরেছে, ইন্দুর ভিডিও করার জন্য সে তাদেরকে মারেনি। তখন সামার্থ এসে ইন্দুকে বলে সে ওই ছেলেদেরকে ইন্দুর ভিডিও করার জন্যই মেরেছে, কিন্তু নিজের ইগোর জন্য তার স্বীকার করছে না। তার মনে ইন্দুর জন্য এখনো ফিলিংস আছে, কিন্তু ইন্দু তার এবং তার পরিবারের গোসল করা নিয়ে বই লেখায় সে তার উপর রেগে আছে।
ইন্দু তো এই কথা শুনে সামার্থকে একটা চড় মেরে দেয় আর বলে, তোমার এসব ফালতু কথা বন্ধ করো তো। সামার্থ তখন জিজ্ঞেস করে, ইন্দুকে এসব করেনি? তখন ইন্দু জানায় সে গোবর্ধনের জীবন নিয়ে বই লিখেছে আর এজন্যই সে এত নাটক করছে। তখন সামার্থ অবাক হয়ে জিজ্ঞেস করে, তাকে নিয়ে বই লেখার কি আছে? সে তো একজন সাধারণ মানুষ। তখন ইন্দু বলে, কে বলেছে সে কোনো সাধারণ মানুষ নয়। এরপর দৃশ্য চলে যায় রাতের বেলা, যখন গোবর্ধনের ফোনে তার স্যালারির মেসেজ আসে, কিন্তু সে দেখে 3 লাখের পরিবর্তে তার স্যালারি এসেছে মাত্র 30,000। সে যখন তাদের ম্যানেজারের কাছে এর কারণ জিজ্ঞেস করে, তখন ম্যানেজার রমেশ তাকে জানায় সে যেহেতু বিজনেস ক্লাসের ফ্লাইটে করে এখানে এসেছে, তাই সেই টাকা তার বেতন থেকেই কেটে নেওয়া হয়েছে, তাই সে এতটুকুই বেতন পেয়েছে। কোম্পানি এমপ্লয়ীদের জন্য ইকোনমিক ক্লাসেরই টিকিট দিয়ে থাকে, কিন্তু সেই তো চেয়েছিল বিজনেস ক্লাসে আসতে। তো এ কথা শোনার পর তো গোবর্ধনের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো এমনিতেই অ্যাডভান্স স্যালারি নিয়েছিল, তার উপর আবার বাড়ির বাচ্চাদেরকে ভালো স্কুলেও ভর্তি করিয়েছে। এই সব কিছু সে কিভাবে দিবে সেটাই বুঝতে পারে না। তো ম্যানেজার জানায় গোবর্ধন যেন ইন্দুকে বলে তার এই সমস্যার সমাধান করে নেয়। গোবর্ধন তখন ইন্দুকে খুব ভাব দেখিয়ে বলে যে রমেশকে ফোন দিয়ে তার স্যালারি ঠিক করে দিতে। ইন্দু কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। তখন সামার্থ এসে তাকে বলে, বসদের সাথে এভাবে কথা বললে তার কাজ কখনোই হবে না, তাকে রিকোয়েস্ট করে বলতে হবে। তখন গোবর্ধন বলে সে মরে গেলেও ইন্দুকে কখনো রিকোয়েস্ট করবে না। সে সামার্থকে জিজ্ঞেস করে সে কি গোবর্ধনকে কোনো ছোটখাটো কাজের ব্যবস্থা করে দিতে পারবে, যেটা করে সে টাকা ইনকাম করতে পারে, যেরকমটা মুভিতে হিরোরা বিপদে পড়লে করে থাকে। তখন সামার্থ তাকে প্রস্টিটিউট বানিয়ে এক জায়গায় নিয়ে যায়, যেখানে মেয়েরা এসে তাকে ঘিরে ধরে। তখন গোবর্ধন সেখানে ইন্দুকে দেখতে পায়। সে ইন্দুর কাছে সাহায্য চায় আর সেই মেয়েদের বলে, আমি এই মেয়ের বয়ফ্রেন্ড, আমরা খুব দ্রুতই বিয়ে করব। এখন আমি যদি তোমাদের সাথে যাই তবে এ আমাকে খুন করে ফেলবে। তখন ইন্দুও তাদের হাত থেকে গোবর্ধনকে বাঁচিয়ে নেয় আর সামার্থকে বলে সে যেন গোবর্ধনকে বলে দেয় যে গোবর্ধন যেন এরপর থেকে আর এমন কোনো কাজ না করে যে জন্য তার কোম্পানির রেপুটেশন খারাপ হয়। তো পরের দিন দেখা যায় গোবর্ধনের কাছে তার বাড়ি থেকে ফোন আসে। সে জানতে পারে তার বাড়িতে 3 লাখ টাকা পৌঁছে গিয়েছে। সে বুঝতে পারে ইন্দুই টাকাটা পাঠিয়েছে। আর ইন্দু সবাইকে এটাও বলে দিয়েছে যে যতদিন প্রজেক্ট চলবে গোবর্ধনের যেন কোনো রকমের ফাইন্যান্সিয়াল প্রবলেম না হয়। গোবর্ধন এরপরে ইন্দুকে গিয়ে ধন্যবাদ জানায়। এতে করে ইন্দুও অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা বেশ ভালোভাবেই থাকতে শুরু করে আর নিজেদের কাজ করতে থাকে। তাদের ভেতরের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। এর মধ্যেই কোম্পানির বস আসে। সে এসেই প্রজেক্টের সাকসেসের সব ক্রেডিট ইন্দুকে দিয়ে দেয়, কিন্তু এতেও গোবর্ধন মন খারাপ করে না, বরং সে খুশি হয়। এভাবে করেই তারা বেশ ভালো সময় কাটাচ্ছিল। এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে। তখন একজন মহিলা ইন্দুকে জিজ্ঞেস করে, তাহলে তো আপনাদের ভেতরের সম্পর্ক বেশ ভালো হয়ে গিয়েছিল, তাহলে সমস্যাটা কোথায় হয়েছিল? তখন কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে যায়। একদিন এক পার্টিতে গিয়ে ফ্লাইটের সেই মহিলার সাথে গোবর্ধনের দেখা হয়। গোবর্ধনকে সে বলে যে তাকে এবং ইন্দুকে একসাথে খুব সুন্দর লাগে। সে আরো জিজ্ঞেস করে সে কি ইন্দুকে ভালোবাসে। তখন গোবর্ধন উত্তর দেয় সে তাকে ভালোবাসতো, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছিল আর এ কথা সে কখনোই ভুলতে পারবে না। তারা এখন একসাথে আছে শুধুমাত্র এই প্রজেক্টটা সুন্দরভাবে শেষ করার জন্য, যাতে করে ইন্দু তাদের কোম্পানি আমেরিকাতে খুলতে পারে আর গোবর্ধন তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। এছাড়া আর কিছুই নেই তাদের মাঝে। এই সব কথা ইন্দু পেছন থেকে শুনে ফেলে আর সে অনেক বেশি দুঃখ পায়, কারণ সে তো গোবর্ধনকে এখনো অনেক বেশি ভালোবাসে। তো এই সব কথা শোনার পর সে গোবর্ধনের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। গোবর্ধন এর কারণ জানতে চাইলে ইন্দু বলে সে কোনো থিসিস লেখার উদ্দেশ্যে তাকে ভালোবাসেনি, থিসিস লিখতে লিখতেই সে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। যাই হোক, তো এরপর তারা দেশে ফিরে আসে। কিছুদিন পরে গোবর্ধন টাকা পেয়ে অফিসে যায় তার বসকে ধন্যবাদ জানাতে। তখন তার বস তাকে বলে সে ইন্দুর উপরে রেগে আছে কারণ ইন্দু তার উপরে থিসিস লিখেছে, কিন্তু সে তো জানে না ইন্দু তার সম্পর্কে কত ভালো ভালো জিনিসও লিখেছিল সেখানে। এরপর সে বলতে শুরু করে যে ইন্দু বইয়ে তার সম্পর্কে আর কি কি লিখেছিল, যে গোবর্ধন একজন সাধারণ মানুষ হলেও সে তার পরিবারের কাছে সুপার হিরো, যে তার ভাইয়ের সন্তানদের নিজের সন্তান আর ভাবিদের নিজের বোন মনে করে, তাদের জন্য সে যে কোনো কিছু করতে পারে। গোবর্ধন শুধু
তার পরিবারের জন্যই বাঁচে। সে মাত্র 25 বছর বয়সে তার পরিবারের জন্য জীবনের সকল খুশি ত্যাগ করেছে। এই দুনিয়ায় তার পরিবারের মতো এমন পরিবার হতেই পারে না। গোবর্ধন আর গোবর্ধনের পরিবার বর্তমান সমাজের জন্য আদর্শ। তাই আমাদের সবারই গোবর্ধন সম্পর্কে জানা উচিত, তার থেকে শেখা উচিত, তাকে অনুসরণ করা উচিত, কেননা সে একটা স্টার। আর এখানে ইন্দু তার ভালোবাসার কথাও জানায়। এর মধ্যেই ইন্দুর অতীতের কাহিনী শেষ হয়। এই সব কথা শুনে গোবর্ধন ইন্দুকে ফোন করে, কিন্তু সে তাকে ফোনে পায় না। তখন ইন্দুর বাবা বলতে শুরু করে যে এই কয়দিনে কি কি হয়েছে। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে যায়। কিছুদিন আগে ইন্দুর বাবার কাছে একজন বড় মন্ত্রী এসেছিল। সে জানায় তার নাতির এইবার ইলেকশনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সে এর আগে এনজয় করার জন্য বন্ধুদের সাথে ইউএসএ যায়। তখন সে ইন্দুকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু সেখানে একটা ছেলের সাথে মারামারি হওয়ার পর সেখান থেকে ফেরার পথে তার কার অ্যাক্সিডেন্ট হয়, আর এতে করে সে পঙ্গু হয়ে যায়। কোনো চিকিৎসাতেই সে সুস্থ হয়নি। তাই সে এখন তার পঙ্গু নাতির সাথে ইন্দুর বিয়ে করাতে চায়, যাতে করে ইন্দু তার খেয়াল রাখতে পারে। আর যদি এতে ইন্দু রাজি না হয় তবে তার পুরো পরিবারকেই সে ধ্বংস করে দিবে। এই ভয়ে ইন্দু সেই ছেলেকে বিয়ে করতে রাজি হয়। আর এই সব কথা শুনে গোবর্ধন রওনা দেয় ইন্দুর কাছে, আর সাথে নিয়ে যায় গোবর্ধনকে নিয়ে ইন্দুর লেখা অনেকগুলো বই। সেখানে গিয়ে সে সবাইকে সেই বইগুলো দিতে থাকে আর ইন্দুকে ডাকতে থাকে। তার ডাকে ইন্দু না এলে সে দাদিকে বলে ইন্দুকে ডাকতে। তখন দেখা যায় ইন্দু সেখানে আসে, আর এরই সাথে সেই নেতার গুন্ডারাও চলে আসে, আর তারা গোবর্ধনকে মারতে শুরু করে। গোবর্ধনও কি আর থেমে থাকবে? সেও উল্টো মারতে থাকে। তখন সেই নেতা সেখানে এলে তাকেও কুপকাত করে ফেলে সে, আর তাকে মেরে ফেলারও হুমকি দেয়। এরপর গোবর্ধন সেই নেতাকে বলে সে তো নিজের নাতির দেখাশোনা করার জন্য ইন্দুর সাথে তার বিয়ে দিতে চায়, কিন্তু গোবর্ধন নিজেই তার খেয়াল রাখবে। এতদিন সে নিজের 2 ভাইয়ের দেখাশোনা করত, এখন থেকে সে ভাববে এটা তার 3য় ভাই। সে আরো বলে সে সবসময় তার পাশে থাকবে। এরপর সেই নেতারও আর কিছু বলার থাকে না। এরপর গোবর্ধন ইন্দুর কাছে এসে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ইন্দু কোনোভাবেই না মানলে গোবর্ধন তার দাদিকে ডেকে আনে ইন্দুকে মানানোর জন্য। ফাইনালি ইন্দু মেনে যায় আর খুশি মনে গোবর্ধনের সাথে তার বাড়িতে রওনা দেয়। এরপর বেশ ধুমধাম করে তাদের বিয়ে হয়, আর এরই সাথে এই গল্পটিরও হ্যাপি এন্ডিং হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।